বেঙ্গলি সংস্করণ। ধুলোবালি ও হাসি। বাংলাদেশের এক ছোট্ট গ্রামের বিকেলগুলো যেন জ্বলন্ত উনুনের মতো। সেই আগুনের হোলকার মধ্যে দিয়ে সস্তা প্রসাধনীর বাক্স কাঁধে নিয়ে হেঁটে চলেছে সরলা। তার কাঁধটা যেন তার ভাগ্যের মতোই নুয়ে পড়েছে। প্রতিটি পদক্ষেপ তার বুকে কাটার মতো বিঁধছে। এই তো সেদিনও সে ছিল সুজনের স্ত্রী, এক সাধারণ গৃহবধূ। কিন্তু তালাক নামক দুটি শব্দ তাকে ঘর থেকে বের করে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। এটাই ছিল তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় পরাজয়। সরলার নতুন জীবনটা যেন দুর্ভাগ্য আর ব্যর্থতার এক লম্বা তালিকা। প্রতিদিন সকালে সে তার পসরা সাজায় দুটো পয়সা রোজগারের আশায়। কিন্তু ভাগ্য যেন তার সাথে প্রতিনিয়ত ঠাট্টা করে। কোনোদিন দোকান সাজাতে না সাজাতেই আকাশ ভেঙে বৃষ্টি নামে, তার সব লিপস্টিক চুলের ফিতে ধুয়ে একাকার হয়ে যায়। কোনোদিন আবার গ্রামের দুষ্টু ছেলেরা তাকে স্বামী খেদানো বলে টিটকারি দেয়। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই সব প্রতিবেশীদের ফিসফাস, যারা একসময় তার কত আপন ছিল। তাদের চোখে করুণা আর অবহেলার মিশ্রণ সরলার বুকটাকে দুমড়ে মুচড়ে দেয়। তবে তার দুঃখের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় তার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরা। তার প্রাক্তন স্বামী সুজন এখন নতুন বিয়ে করেছে। তার নতুন স্ত্রীর নাম স্বপ্না। স্বপ্না এক লোভী মহিলা, যে সরলাকে দুচোখে দেখতে পারে না। সে শুধু সরলার জায়গাটাই দখল করেনি, বরং প্রতিনিয়ত তাকে অপদস্থ করার সুযোগ খোঁজে। একদিন সরলা যখন বাজারের এক কোনায় বসে তার জিনিসপত্র বিক্রি করছিল, তখন সুজন আর স্বপ্না সেখানে এসে হাজির হয়। দেখ দেখ, পুরানো চোর এখন ফেরিওয়ালা সেজেছে, স্বপ্নার তীক্ষ্ণ গলা শোনা গেল। আমি কারো কিছু চুরি করিনি। সরলার গলাটা কেঁপে উঠলেও তার চোখের দৃষ্টি ছিল দৃঢ়। আমি নিজের পরিশ্রমে বেঁচে থাকার চেষ্টা করছি। সুজন তার নতুন স্ত্রীর পেছনে এমনভাবে লুকিয়েছিল যেন সরলার চোখের দিকে তাকানোর সাহস তার নেই। সে এক কাপুরুষ, যে স্বপ্নার দেখানো টাকার লোভে অন্ধ হয়ে গেছে। স্বপ্না এখানেই থামল না, সে সুজনকে সাথে নিয়ে সরলার সাজানো দোকানটা ধাক্কা দিয়ে ফেলে দিল। ভাঙা লিপস্টিক, গুঁড়ো হয়ে যাওয়া পাউডারের কৌটা আর সস্তা কাচের চুড়ি মাটিতে গড়াগড়ি খেতে লাগল। এগুলো শুধু তার বিক্রির জিনিস ছিল না, এগুলো ছিল তার বেঁচে থাকার আশা, তার শেষ সম্বল, তার আত্মসম্মান। সরলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার ছোট্ট স্বপ্নকে এভাবে পায়ের তলায় পিষে যেতে দেখে। এ এক চূড়ান্ত পরাজয়, এক প্রকাশ্য অপমান। সরলার এই চরম দুর্দিনে হঠাৎ করেই সেখানে এক অচেনা ভদ্রলোক এসে দাঁড়ালেন। তার নাম কামাল, গ্রামের রহিম কাকার ভাগ্নে, বহুদিন পর বিদেশ থেকে ফিরেছে। সে পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে। অন্যদের মতো তার চোখে কোনো করুণা ছিল না। সে এই ছোটখাটো মহিলার মধ্যে এক অদম্য লড়াই করার শক্তি দেখতে পেয়েছিল। কামাল নির্বে সরলাকে তার ভাঙা জিনিসপত্র গোছাতে সাহায্য করল। এই সামান্য সাহায্যটুকুই যেন সরলার জমে থাকা বরফ গলাতে শুরু করল। অন্যদিকে সুজন আর স্বপ্নার জীবনটাও সুখে কাটছিল না। তাদের ব্যর্থতা তাদের লোভ আর স্বার্থপরতার মধ্যেই লুকিয়েছিল। স্বপ্না প্রতিনিয়ত সুজনকে চাপ দিচ্ছিল তার নামে জমি লিখে দেওয়ার জন্য। তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। সুজন, যে একদিন ভেবেছিল সে সবকিছু পেয়েছে, আজ বুঝতে পারছিল যে সে তার নতুন স্ত্রীর হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। সে একটি সুখী পরিবার গড়তে ব্যর্থ হয়েছে, একজন পুরুষের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি চরমে ওঠে যখন স্বপ্না সুজনকে বলে যে তালাকের সময় সরলার প্রাপ্ত ৫ লক্ষ টাকা দেনমোহর তাকে শোধ করতে হবে, না হলে সে মামলা করবে। সুজন পুরোপুরি ভেঙে পড়ে। এত টাকা সে কোথায় পাবে? ঠিক সেই সময়ে কামাল আবার এগিয়ে আসে। সে শুধু সরলাকে টাকা ধার দিয়েই সাহায্য করে না, বরং তাকে ব্যবসাটা নতুন করে শুরু করার জন্যও কিছু মূলধন দেয়। সে বলেছিল, যে মানুষটা এত কষ্টের মধ্যেও হাসতে পারে, তার একটা ভালো জীবন পাওয়ার অধিকার আছে। যেদিন সুজন টাকা ফেরত দিতে আসে, সেদিন সে দুই মহিলার মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে পারে। সরলা কোনো অভিযোগ ছাড়াই শান্তভাবে টাকাটা গ্রহণ করে। সে শুধু বলে, ভালো থেকো। অন্যদিকে স্বপ্না টাকাটা হাতে পেয়েই তার জিনিসপত্র গুছিয়ে কোনো কথা না বলে সুজনকে ছেড়ে চলে যায়। সুজন আজ নিঃস্ব। সে তার স্ত্রী, টাকা, সম্মান সবকিছু হারিয়েছে। খালি বাড়িতে বসে সে আর তার মা বুঝতে পারে যে তারা সরলার সাথে কত বড় অন্যায় করেছে। তারা স্বামী হিসেবে, সন্তান হিসেবে এবং মানুষ হিসেবে ব্যর্থ হয়েছে। তারা উপলব্ধি করে যে, যাকে তারা আবর্জনার মতো ফেলে দিয়েছিল, সেই সরলাই ছিল তাদের জীবনের আসল রত্ন। গল্পের শেষে কোনো রাজকীয় বিয়ে হয় না। সরলা এখনও একজন সাধারণ ফেরিওয়ালা। কিন্তু এখন তার দোকানে আগের চেয়ে বেশি জিনিস। তার মুখের হাসিটা এখন আরও উজ্জ্বল, আরও আত্মবিশ্বাসী। সে তার প্রথম বিয়েতে হেরে গেছে, অসংখ্য দুর্ভাগ্য তার সঙ্গী হয়েছে,
কিন্তু সে নিজেকে খুঁজে পেতে সফল হয়েছে। কামাল মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসে, কোনো ত্রাণকর্তা হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে, একজন সঙ্গী হিসেবে। তারা একসাথে কথা বলে, একসাথে হাসে। কারণ জীবনের সবচেয়ে বড় সফলতা কখনো হোঁচট না খাওয়ার মধ্যে নয়, বরং প্রতিটি হোঁচটের পর একটি হাসি মুখে নিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যেই নিহিত।